আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়, যার শিরোনাম জীবনের জন্য পানি। এই অধ্যায়ের বেসিক আলোচনার আরও একটি পর্বে। তো আমাদের এই পর্বের মূল কন্টেন্টে থাকবে উদ্ভিদ, প্রাণী এবং মানুষের উপর পানি দূষণের প্রভাব। অর্থাৎ পানি নানানভাবে দূষিত হতে পারে। এগুলা এর আগের পর্বে তোমরা দেখেছো যে কোন কোন উপায়ে পানি দূষিত হতে পারে। তো এই পর্বে মূলত আলোচনা করা হবে যে উদ্ভিদ প্রাণীর উপর এই পানি দূষণের ফলে কি কি সমস্যা আসলে সেখান থেকে তৈরি হয় এবং সেই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যায়। আমরা মেইনলি এই পর্বে সমস্যা নিয়েই কথা বলবো বেশি, যে সমস্যাগুলো আসলে কি হয় পানি দূষণের ফলে। ওকে, তো তাহলে যাচ্ছি দেখো যে আমাদের পানি দূষণের ফলে কোন কোন সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে 1 নাম্বার, দেখো আমাদের পরিচিত কয়েকটা রোগ এবং খুব মারাত্মক রোগ কি কি বলতো? টাইফয়েড, কলেরা, আমাশয়, এই যে তিনটা, এবং হেপাটাইটিস বি। ঠিক আছে, এই সবগুলো রোগই কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে, আমাদের শরীরের নানানবিধ সমস্যা হতে পারে। এই সমস্ত রোগ হচ্ছে পানিবাহিত রোগ, পানির মাধ্যমে এই রোগগুলো হয়। এবং এই রোগগুলো কিন্তু চাইলে মহামারী আকার ধারণ করতে পারে। দ্যাট মিনস কোনো অঞ্চলের পানি যদি খুব বেশি মাত্রায় দূষিত হয়, এই দূষিত হওয়ার মাধ্যমে ওই অঞ্চলের সবার, এই কলেরা বলো, টাইফয়েড বলো, আমাশয় বলো, হেপাটাইটিস বি বলো, এগুলো সব ওই অঞ্চলের মানুষের হতে পারে। তো পানির মাধ্যমে প্রবেশ করে। আচ্ছা, বিশেষ করে দেখো, খেয়াল করো, বিশেষ করে মলমূত্র, পচা জিনিস দিয়ে সহজে এটা ঘটে। মানে পানিটা যদি মলমূত্রের মাধ্যমে কোনো পানিটা দূষিত হয় এবং ওই দূষিত পানি যদি কোনো অঞ্চলের মানুষজন গ্রহণ করে, তখন তাদের মধ্যে এই ইফেক্টটা বেশি দেখা যায়। সো 1 নাম্বার পয়েন্টে আমরা বুঝলাম যে টাইফয়েডের মতো জটিল রোগ, এই পানিবাহিত রোগ, এটা পানির মাধ্যমে এই রোগটা হয়ে থাকে। 2 নাম্বার কথা হচ্ছে, দূষিত পানিতে যখন আমরা গোসল করি, দেন আমাদের থালা বাসন পরিষ্কার করি, এতে করে যেরকম খাবারেরও সমস্যা হতে পারে, আমাদের কিন্তু কি হতে পারে, চর্মরোগ হতে পারে, চুলকানি সহ আরও অন্যান্য যেগুলো আছে, যেগুলো পানির মাধ্যমে স্কিনের নানাবিধ সমস্যা সৃষ্টি করতে পারে। এইটাই বলতেছে যে সেই পানি দিয়ে খাবার রান্না করলে, দূষিত পানির সংস্পর্শে এলে সেটি মানুষ কিংবা অন্যান্য প্রাণী দেহে সংক্রমণিত হয়। দ্যাট মিনস তোমার মানুষের এবং অন্যান্য প্রাণীর সবারই কিন্তু সেখানে সমস্যা সৃষ্টি হবে। শুধুমাত্র মানুষের হবে এমনটা না, দূষিত পানি হলে সেখানে মাছ সার্ভাইভ করতে পারবে না, করলেও সেটা রোগাক্রান্ত হিসাবে সে থাকতে পারবে আর কি। আচ্ছা, 3 নাম্বার, মাছ সহ, খেয়াল করো, মাছ সহ অক্সিজেনের অভাবে অন্যান্য প্রাণী সবাই অক্সিজেনের অভাবে মারা যায়। দূষিত পানি বলতে কি বোঝাচ্ছে? সেখানে ময়লা আবর্জনা আছে, তাহলে ব্যাকটেরিয়াগুলো সেই ময়লা আবর্জনা ভাঙতে অক্সিজেন গ্রহণ করে ফেলবে। দ্যাট মিনস তুমি বলতে পারো যে ব্যাকটেরিয়া সেখান থেকে অক্সিজেন শোষণ করে নিবে। এই অক্সিজেন শোষণ করে নিলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কমে যাবে, মাছ সহ অন্যান্য যে প্রাণী আছে সেটা অক্সিজেন হয়ে মারা যাবে। আর এই অবস্থা বেশি দিন চলতে থাকলে ওই সকল নদ নদী, খাল বিল প্রাণী শূন্য হয়ে পড়বে। অর্থাৎ ওই পানিতে জীবের কোনো অস্তিত্ব থাকবে না। যেই পানিতে জীবের কোনো অস্তিত্ব নাই, সেই পানি হচ্ছে ময়লা পানি, দূষিত পানি। আমরা সেই পানি কখনোই গ্রহণ করতে চাই না, কোনো কাজেও লাগাতে চাই না। তো দ্যাট মিনস তুমি বুঝতে পেরেছো যে অক্সিজেনের অভাবে যদি মাছ মরে যায়, প্রাণী শূন্য হয়ে পড়ে, তখন সেই পানিকে আর ভালো বা বিশুদ্ধ পানি হিসেবে দেখা হয় না। আচ্ছা, গেল 3টা পয়েন্ট। আচ্ছা, এবারে যাবো আমরা 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টে কি বলছে দেখো। 4 নাম্বার পয়েন্টে বলতেছে যে আমেরিকাতে একটা জায়গায়, একটা হ্রদের পাশে একটা ডিটারজেন্ট কারখানা তৈরি হয়েছিল। ওই ডিটারজেন্ট কারখানা থেকে কি করা হতো, ফসফেট, মানে যেই বজ্রগুলো ছিল সেই বজ্রগুলো নদীর পানিতে বা ওই কারখানার আশেপাশে যেই পানির উৎস সেখানে ফেলা হতো, এবং সেই ডিটারজেন্ট কারখানাতে ফসফেটের পরিমাণ অনেকটা বেড়ে গেছে পানির মধ্যে। আচ্ছা, পানিতে ফসফেট আর নাইট্রোজেন খুব বেড়ে গেলে প্রচুর শ্যাওলা জন্মাতে সাহায্য করে। ফসফেট হচ্ছে শ্যাওলাকে পুষ্টি প্রদান করে। মানে আমরা যেরকম কোনো খাবার দাবার ভাত টাত খেলে পুষ্টি পাই, তাহলে শ্যাওলার জন্য পুষ্টি হচ্ছে ফসফেট গ্রুপ। ঠিক আছে। আচ্ছা, এর ফলে পানিতে অক্সিজেনের অভাব দেখা দেয়। এভাবে মাছ সহ সকল প্রাণী মরে গিয়ে একটা পর্যায়ে ইরি মৃত একটি হ্রদে পরিণত হয়েছিল। আচ্ছা, হ্রদটার নাম হচ্ছে ইরি হ্রদ। যে হ্রদটাকে মৃত হ্রদ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল একটাই কারণ, ওর পাশেই, ওই হ্রদের পাশেই একটা ডিটারজেন্ট কারখানা ছিল, যারা কিনা ফসফেট সেই পানিতে নির্গমন করতো। তো ফলে শ্যাওলার পরিমাণ বেড়ে গিয়েছে, অক্সিজেনের অভাব দেখা গেছে, অন্যান্য সকল প্রাণী মারা গিয়েছে। তো এটাকে মৃত হ্রদ হিসেবে বিবেচনা করা হয়েছে। ময়লা আবর্জনা সহ শ্যাওলা জাতীয় যে উদ্ভিদগুলো আছে, এরা যদি পানিতে বেশি থাকে, তখন পানিতে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। ওই পানিতে তুমি সাঁতার কাটতে পারবে না, মাছ ধরতে পারবে না, নৌকা ভ্রমণ করতে পারবে না, এবং যাবতীয় আমাদের যত মানে উদযাপন এর বা উৎসবের যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। কেন? ওই পানিটা দূষিত পানি, শ্যাওলা মধ্যে তুমি কীভাবে এই কাজগুলো করবা? আচ্ছা, দেন পানিতে যদি ক্ষতিকর ধাতব পদার্থ যেরকম পারদ, সীসা, আর্সেনিক ইত্যাদি থাকে তাহলে ওই পানি পান করলে মানুষের শরীরে নানান রকমের রোগ হতে পারে। পারদ, সীসা, আর্সেনিকের ক্ষতিকর প্রভাব, মানে ফার্স্ট অফ অল আমরা নর্মাল বললাম যে পারদ, সীসা, আর্সেনিক,
ঠিক আছে, এগুলো থাকলে মানে পানিতে থাকলে সেগুলো পানির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করবে, দেহের নানানবিধ সমস্যা সৃষ্টি হতে পারবে। দেন আসো এইখানে দেখো, এইখানে আমরা কি লিখেছি, পারদ কি করতে পারে, মস্তিষ্ককে বিকল করে দিতে পারে, ত্বকের ক্যান্সার সৃষ্টি করতে পারে, একটা মানুষকে বিকলাঙ্গ পর্যন্ত করে দিতে পারে। সো পারদের ক্ষতিকর জিনিসটা আসলে অনেক বেশি, নাম্বার 1। নাম্বার 2, সীসা, তৃষ্ণাবোধ বা খিটখিটে মেজাজ, শরীরে জ্বালা পোড়া, রক্তশূন্যতা, কিডনি বিকল হওয়া, পরিমাণে খুব বেশি হলে মস্তিষ্ক বিকল হয়ে যাবে। তো দেখো সবগুলোই কিন্তু আমাদের মস্তিষ্কের উপর মারাত্মক ইফেক্ট ফেলতেছে, সেটা পারদের কথা বলো, আর্সেনিকের কথা, এই সীসার কথা বলো, সবাই সেম কাজ করতেছে। আর্সেনিক কি করতে পারে দেখো তো, ত্বক এবং ফুসফুসের ক্যান্সার এবং পাকস্থলীতে রোগ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তো এই যে 3টা পয়েন্ট, এটাতে এখন পানিতে যদি এই ধাতু পদার্থগুলো থাকে তাহলে সেটা কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি করবে। আচ্ছা, তো সর্বশেষ কি বলা যায়, সর্বশেষ বলা যায় যে কৃষি জমিতে যখন আমরা অজৈব সার ব্যবহার করি, এই অজৈব সার বিশেষ করে নাইট্রোজেন এবং ফসফেট যে মূলকটা, আমরা একটু আগে কথা বলেছি যে ডিটারজেন্টের মধ্যে ফসফেট থাকে, সেটা কিন্তু একটা হ্রদকে মেরে ফেলছিল, মৃত হ্রদ হিসেবে, ইরি হ্রদটাকে মৃত হ্রদ হিসেবে বিবেচনা করা হয়েছে শুধুমাত্র ফসফেট এর পরিমাণ বেশি থাকার কারণে। তো এখানেও সেই কথাটাই বলতেছে যে আমাদের নাইট্রোজেন এবং ফসফেটের পরিমাণ যদি বেশি থাকে কোথাও, তখন সেখানের পানি মারাত্মক দূষিত হয়। এছাড়াও তেজস্ক্রিয় পদার্থ যেরকম ইউরেনিয়াম, সিজিয়াম, রেডন প্রভৃতি দ্বারা পানি দূষিত হলে যেরকম জলজ উদ্ভিদ এবং প্রাণীর জন্য হুমকি স্বরূপ, তেমনি মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক। এবং এই সকল উপায়ে মানুষের কি হতে পারে বলতো, ক্যান্সার এবং শ্বাস প্রশ্বাসজনিত রোগ এখান থেকে কি হতে পারে, সৃষ্টি হতে পারে। তো এখানে আসলে এই কথাগুলাই বলা হয়েছে। তো তাহলে আমরা ওভারঅল একটা সামারি করতে পারি যে পানিবাহিত যে রোগগুলো আছে সেগুলো কিন্তু খুবই ধ্বংসাত্মক। নাম্বার 1, কলেরা, টাইফয়েড হতে পারে, পুকুরের পানি দূষিত হলে চর্মরোগ হতে পারে। তারপরে এই যে পানির মধ্যে যে ভারী ধাতুগুলোর কথা বললাম, সেগুলো মস্তিষ্ককে বিকৃত করে দিতে পারে, একজন মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে, এবং সে চাইলে বিভিন্ন অঙ্গের ক্যান্সার সৃষ্টি করতে পারে। তো এই যে ব্যাপারগুলো দেখো, এগুলো সব কিছু কিন্তুই একটা সময় খুব হুমকি স্বরূপ। এখন পানিবাহিত রোগগুলো কিন্তু তোমার একদিনেই সিমটম প্রকাশ করবে না, মানে তুমি আজকে পানি খেয়েছো কালকেই অঙ্গ বিকলাঙ্গ হয়ে যাবে এমনটা না। পানি আমাদের দৈনন্দিন সব সময় খেতে হয়, বাট যদি দূষিত পানি আমরা প্রতিনিয়ত খেতে থাকি তাহলে একটা সময় দেখা যায় ওই যে পয়জনটা বা পানির যে দূষিত জিনিসটা, এটা আমাদের দেহে প্রবেশ করতে 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 একটা সময় সে মারাত্মক আকার ধারণ করবে, তখনই আমাদের এই টাইফয়েড বলো বা কলেরা বলো এই রোগগুলো ধারণ করে। এবং এই রোগগুলো কিন্তু একটা সময় খুব প্রাণঘাতী ছিল। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে মেনটেন করা উচিত। গেল, তো আমি এখন যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টে। তো এখন আমরা যেই টপিক নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বাংলাদেশে পানি দূষণ প্রতিরোধের কৌশল এবং নাগরিকদের দায়িত্ব। অর্থাৎ এই যে পানি দূষিত হচ্ছে, এক্ষেত্রে আমরা নাগরিকরা কি কি দায়িত্ব এখানে পালন করতে পারি, আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি, এই পয়েন্টগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো দেখো, শুরুতেই বলতেছে জলাভূমি রক্ষা। এখন বাংলাদেশের আসলে পানি দূষণের অন্যতম একটা কারণ তুমি বলতে পারো, আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই যে জলাভূমি রক্ষার কথা বলতেছে, দেখো মানুষের বাড়তি জনসংখ্যার ফলে আমরা কি করি, আমরা নদী নালা, ছোট পুকুর এটা ভরাট করি, বালু দিয়ে ভরাট করে সেখানে আমরা বসবাস শুরু করি বা কোনো কলকারখানা তৈরি করি। তাহলে এই যে জলাভূমিগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, এতে করে কিন্তু আমাদের মানে পানিতে বসবাসকারী যে জীবগুলো সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত হবে সেই জলাভূমিগুলোকে রক্ষা করা, যেখানে সেখানে মাটি ভরাট করে আমরা একদম শিল্প কারখানা বা ঘর বাড়ি তৈরি করি, এটা আসলে করা যাবে না। আমাদের প্রাণীদের জন্য একটা যে আবাসস্থল, যারা পানিতে বসবাস করে ওদের আবাসস্থলটা টিকিয়ে রাখতে হবে, ফলে ওরা বিলুপ্তি হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এই কথাটাই সবার আগে আমাদেরকে বলেছে যে আমরা আজকাল কি করি বলতো, এই যে জলাভূমি ভরাট করি, আবাসন এলাকা, শপিং মল ইত্যাদি তৈরি করি। তাহলে একদিকে যেরকম পানিকে ধারণ করে, অন্যদিকে বন্যাকে নিয়ন্ত্রণ করে। এই যে জলাভূমিগুলো পানিকে যেমনিভাবে ধারণ করতেছে, তেমনিভাবে বিভিন্ন বন্যা টন্যার হাত থেকে আমাদেরকে রক্ষা করে। সো আমাদের উচিত যে সেইগুলোকে রক্ষা করা। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও এগুলো যদি ধ্বংস হয় তাহলে নদীর দূষণ বেড়ে যাবে। তো বনভূমি রক্ষা করা, জলাভূমি রক্ষা করার ব্যবস্থা নেওয়া, এগুলো আসলে আমাদের মানে যারা শিক্ষার্থী আছে, জনসচেতনমূলক যারা কাজ করে, এরা সাধারণত এই কাজগুলো করে। বাট আমাদের উচিত সবার, শুধুমাত্র শিক্ষার্থীরা করবে এমনটা না, সবার সেই দিকে খুব খেয়াল রাখা উচিত। আচ্ছা, তো যদি আমরা এটা করতে পারি তাহলে কি হবে দেখো, তাহলে পানি দূষণ রোধে জনসচেতনমূলক কাজ করা যাচ্ছে, এটা অনেক আশার কথা। মানে যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের পানিটা দূষণের হাত থেকে রক্ষা পাবে, নাম্বার 1। নাম্বার 2, জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস হবে না, এটা একটা ভালো একটা দিক আর কি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলেছে দেখো, যে
বৃষ্টির পানির কথা বলছে, বৃষ্টির পানি নিয়ন্ত্রণ। তো আমরা কিন্তু বৃষ্টির পানিটাকে কোনো ভালো কাজে ইউজ করি না, কিন্তু বৃষ্টির পানিটা কিন্তু খুব ফ্রেশ একটা পানি, পান করা যায়। আমরা যদি সেটাকে রাইট ওয়েতে যদি আমরা সেটাকে কালেক্ট করতে পারি, তাহলে আমরা সেটা পান করতে পারবো, নানান কাজে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো এটাই বলতেছে যে এই বৃষ্টির পানি যদি অ্যাটলিস্ট খাবার কাজে ব্যবহার কেউ নাও করে, সে চাইলে এই পানি দিয়ে জামা কাপড় ধোয়া, তারপরে হচ্ছে গিয়ে যে অন্যান্য থালা বাসন ধোয়া বা শৌচ কাজে ব্যবহার করা ইত্যাদি কাজে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এতে করে যেভাবে পানির দূষণ বন্ধ হবে, অন্যদিকে তেমনি পানি সরবরাহের উপর চাপও কম পড়বে। আমাদের পানির পরিমাণ তো লিমিটেশন, তাই না? পানির পরিমাণ তো খুব মানে ভূগর্ভের পানি আছে, কিন্তু যদি আমরা সেটাকে উত্তোলন করতে থাকি তাহলে তো পানির স্তর নিচের দিকে নেমে যাবে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। অতএব আমরা যদি বৃষ্টির পানিটা ইউজ করি তাহলে সেটা ভূগর্ভস্থ পানির উপর চাপটা কমাবে। নাম্বার 1 গেল হচ্ছে এটা। নাম্বার 2 দেখো, নাম্বার 2 বলতেছে যে জনসচেতনতা বৃদ্ধি। সেকেন্ড কথা, আমাদের এই যে পানি যে দূষিত হয়, দেখো এই পানি দূষিত হওয়ার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে পানিতে ময়লা আবর্জনা ফেলা। আমরা এই যে বিভিন্ন চিপস, বিস্কিট বা চানাচুর এগুলো খেয়ে এর খোসাটা কী করি, পুকুর থাকলে পুকুরে ফেলে দেই। এই যে এটা পুকুরে ফেললাম, এটা কিন্তু পুকুরের পানিকে দূষিত করলো, পুকুরের যে জলজ প্রাণীগুলো আছে ওদেরকেও মানে একটা হুমকির মুখে ফেলে দিল। তো এই কাজটা করা যাবে না। অ্যারোসোল, পেইন্টস, কীটনাশক, নানান রকম ক্ষতিকর পদার্থ এগুলো মানে কখনোই অবিবেচকের মতো পানিতে আমরা ফেলবো না, যেখানে সেখানে রেখে দিব না, বরং একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো। এগুলো যদি সুন্দর মতো রিসাইকেল করা যায়, এগুলোকে আমরা আবার রিইউজ করতে পারবো। তো এখানে আসলে ওই কথাগুলোই বলেছে যে কীটনাশক নানান রকম ক্ষতিকর পদার্থ ব্যবহার করি এবং ব্যবহারের পর অবিবেচকের মতো ফেলে দিই, যেগুলো এক পর্যায়ে পানিতে এসে পানিকে দূষণ করে। এগুলো যদি আমরা না করি, নির্দিষ্ট স্থানে ফেলেই বা নির্দিষ্ট জায়গায় রেখে দেই, তাহলে পানিটা দূষিত হবে না, পানিটা এই ময়লাগুলো দ্বারা দূষিত হবে না। নাম্বার 2 আর একটা পয়েন্ট দেখো কি বলছে, যে শিল্প কারখানার দ্বারা পানি দূষণের প্রতিরোধ। মানে শিল্প কারখানার যে ময়লা আবর্জনাগুলো তৈরি হয়, এরা কি করে, এই পানিটাকে ওপেন ডাম্প করে, পানিতে সরাসরি ফেলে দেয়। তো এটা করা যাবে না, কারণ ওই যে ময়লা আবর্জনা বা ওই যে বজ্র পদার্থ যেগুলো আছে, তো সেগুলো কি হবে, সেগুলো আমাদেরকে আগে পরিশোধন করতে হবে। সেই পরিশোধনটাকে সুন্দর ভাষায় বলা হয় ইটিপি। ইটিপি দ্বারা আমরা হচ্ছে কি যে এটাকে করি। তো এটাকে ইটিপি কাজটা করার পরেই কিন্তু এটাকে নদীতে ফেলতে হবে, কেননা ওই ক্ষতিকর যে বস্তু থাকবে সেই ময়লা আবর্জনার মধ্যে, সেটাকে আবার আমরা সেটাকে কি ক্ষতির মাত্রাটা কমবো। ইটিপি বলতে বোঝানো হয় ট্রিটমেন্ট প্লান্টের মধ্যে আমরা ওই পানিটাকে ট্রিট করবো, একদম ক্ষতিকর জিনিস যেগুলো সেগুলোকে আমরা রেখে দিয়ে দেন তারপর ওটাকে পানিতে ফেলবো, অথবা ওইটার ক্ষতির মাত্রা কমাবো। এতে করে কিন্তু দেখো জলজ প্রাণীর উপর হুমকিটা কমবে আর কি। হ্যাঁ, যতটুকু পানিতে ময়লা ফেললে সেই পানিটা সেটাকে ব্যাকটেরিয়া সেটাকে ভেঙে ফেলতে পারবে বা ব্যাকটেরিয়া সেটার উপর কাজ করতে পারবে, ওইটুকু পরিমাণ আমরা ফেলবো, এর থেকে বেশি আমরা ফেলা যাবে না। বরং আমাদের ইটিপি এর সাহায্য নিয়ে সেটাকে আমাদেরকে কি করতে হবে, পরিষ্কার রাখতে হবে আর কি। আচ্ছা, এরপরের পয়েন্ট যেটা বলছে দেখো, কৃষি জমি থেকে মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ। আচ্ছা, মাটির এই যে একই জমিতে পরপর ফসল চাষ করলে ধীরে ধীরে জমির উর্বরতা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর উর্বরতা নষ্ট হলে মাটির ক্ষয় অনেক বেড়ে যায়। তো আমরা যদি জৈব সার ব্যবহার করে উর্বরতা বাড়াই, তাহলে সেক্ষেত্রে মাটির ক্ষয় সেটা রোধ করতে সাহায্য করবে। একই জমিতে যদি আমরা বারবার ফসল রোপণ না করে 1 বা 2 ইয়ার গ্যাপ দিই, 1 বছর গ্যাপ দিলাম, এতে করে ওই মাটিতে পলি জমবে, পরবর্তী ফসলটা দেখবে খুব ভালো হচ্ছে। আর যদি আমরা সেই মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ না করে প্রতিনিয়ত যদি সেখানে আমরা ফসল রোপণ করতে থাকি, একটা সময় মাটির উর্বরতা নষ্ট হয়ে গিয়ে সেখানে মাটির ক্ষমতা নষ্ট, মানে মাটির যেই ক্ষয় সেই ক্ষয়টা বেড়ে যাবে। উন্নয়ন কার্যক্রমে পানির ভূমিকা, আমাদের পানি দিয়ে আমরা নানান কাজে ব্যবহার করি। পানির কথা বলছে এখানে যে কৃষি প্রধান দেশ, পানি ব্যতীত কোনো কিছু সম্ভব নয়, প্রতিনিয়ত কৃষিকাজের জন্য আমাদের পানি দরকার হচ্ছে। এছাড়াও আমাদের কিন্তু দেখো কারখানাগুলোতে প্রচুর পানি কুলিং এজেন্ট হিসেবে কাজ করে, পানি দিলে সব কিছু ঠান্ডা করা হয়। তো এই যে কৃষিক্ষেত্র বলো আর শিল্প কারখানা বলো, সব জায়গাতেই পানির প্রয়োজন। মানে এমন কোনো শিল্প কারখানা নাই যেখানে পানির প্রয়োজন নাই, এমন কোনো শিল্প কারখানা পাওয়া যাবে না যেখানে পানির কোনো প্রয়োজন নাই। তাই আমরা বলতে পারি যে পানির উন্নয়ন একে অপরের, পানি এবং উন্নয়ন একে অপরের পরিপূরক। দ্যাট মিনস তোমার পানি যত বিশুদ্ধ হবে, তুমি তত তোমার উন্নতির দিকে আগাবা। তুমি তোমার শিল্প ইন্ডাস্ট্রিকেও আগায় নিতে পারবা, তোমার কৃষি ইন্ডাস্ট্রিকেও আগায় নিতে পারবা। তোমার দুইটা বিগ ইন্ডাস্ট্রি এই পানির উপরে নির্ভর করতেছে। তাই পানি যদি দূষিত হয়, এই দুইটা ইন্ডাস্ট্রি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন পানি দূষিত হতে পারেও আবার এই দুইটা জিনিসের মাধ্যমে। আমরা এই যে অতিরিক্ত সার কীটনাশক পানিতে প্রয়োগ করলে পানি দূষিত হয়ে যাবে। সো কৃষি ক্ষেত্রে এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের উচিত যে তাদের যেই হ্যাজার্ডস বা ময়লা যেগুলো আছে, ঠিক আছে, যে ওয়েস্টগুলো আছে, এই ওয়েস্টগুলোকে আমরা আগে ইটিপিতে দিব।
ট্রিটমেন্ট প্লান্টে দিয়ে দেন সেটাকে রিফাইন করে দেন সেখান থেকে ক্ষতির মাত্রা কমিয়ে দেন সেটাকে আমরা কোথাও একটা রাখবো বা ফেলে দিব, তাহলে করে কি হবে, ক্ষতির মাত্রাটা আস্তে আস্তে কম হবে, পানিটা বেশি দূষিত হবে না। তো তাহলে আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। তো দেখো আমরা এবার কথা বলতেছি পানির উৎসকে দূষণের হাত থেকে বাঁচানোর উপায়। তো এর আগে যেই পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম সেই পয়েন্টগুলো ছিল যে ম্যাসিভ লেভেলের, যে আমরা আসলে বড় আকারের জাস্ট পদক্ষেপ কি কি নিতে পারি। এবারে আসলে একদম যেই পয়েন্টগুলো না বললেই নয়, বা যেই পয়েন্টগুলোর কথা না মানে একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে এই কাজটা করা যাবেই না, এই কাজগুলো করতে হবে নির্দিষ্ট করে। আর আগেরটা হচ্ছে মানে কমনলি সবাইকে জাস্ট যেই মেসেজগুলো পৌঁছে দেওয়া সেগুলো। তো দেখো কি কি পয়েন্ট এখানে আমরা নিয়ে এসেছি। 1 নাম্বার, পুকুরের পানিতে মানুষ গোসল করলেও কাপড় পরিষ্কার করা থেকে বিরত থাকতে হবে। আর কাপড় পরিষ্কার করলেও অতিরিক্ত মাত্রায় সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না। মোট কথা পুকুরের পানিতে সাবান না ব্যবহার করাটাই ভালো। আমরা সাবান ব্যবহার করা পানি এমনি এমনি যে আমরা যে শহরে যেভাবে সাবানটা পরিষ্কার করি, পুকুর ব্যতীত আমাদের ওয়াশরুমে বালতিতে পানি নিয়ে যেভাবে ওয়াশ করি এভাবে করা উচিত। কেননা সাবানের সাথে কিন্তু কি থাকে, বিভিন্ন ক্ষার থাকে। এই ক্ষার সাবান দিয়ে যে ময়লাটা পরিষ্কার করা হয় সেগুলো পুকুরের পানিতে মিশে গিয়ে পানিটিকে কি করতে পারে, দূষণ করতে পারে। নাম্বার 1। নাম্বার 2, জলাশয়ের পানিতে দেখো বলতেছে যে জলাশয়ের পানিতে গবাদি পশু গোসল করানো বা থালা বাসন মাজা থেকে বিরত থাকতে হবে। গবাদি পশু গোসল করানো যাবে না, জলাশয়ের পানিতে গবাদি পশু গোসল করা যাবে না। এই যে গবাদি পশুর গায়ে যে ময়লা আবর্জনাগুলো বা জীবাণুগুলো থেকে থাকে সেগুলোকে আমরা একটা বালতিতে পানি নিয়ে ওর গায়ে পানি ঢেলে দেন সেইখান থেকে পরিষ্কার করলে এই দূষিত পানিটা আর সেই জলাশয়ে গিয়ে পড়বে না। এই দূষিত পানিটা কোনো একটা পাইপের মাধ্যমে বা কোনো একটা নালার মাধ্যমে অন্য একটা জায়গায় গিয়ে চলে যাবে। কিন্তু নর্মাল যেই পানিটা সবাই ইউজ করে সেখানে তো আর এই দূষণটা মিশ্রিত হচ্ছে না। নাম্বার 3, ময়লা আবর্জনা, জীবজন্তুর মৃতদেহ বা শিল্প বজ্র কোনো জলাশয়ের পানিতে গড়িয়ে যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমরা সেদিকে খেয়াল রাখবো। কোনো পানির উৎসে প্লাস্টিক, রাবার বা পলিথিন জাতীয় দ্রব্য ফেলা থেকে আমাদেরকে কি করতে হবে, বিরত রাখতে হবে। আচ্ছা, কোনো নৌযানের আবর্জনা যেন পানিতে না পড়ে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নৌযানের আবর্জনা যেন পানিতে না পড়ে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরিবেশের আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সব ধরনের গণমাধ্যমের প্রচারণা চালিয়ে পানি দূষণ বিরোধী জনমত গড়ে তুলতে হবে। অর্থাৎ এই যে কাজগুলো আমরা করব, জলাশয়ের পানিতে ময়লা আবর্জনা ফেলবো না, পুকুরের পানিতে জামা কাপড় পরিষ্কার না করতে পারলে ভালো, বাট করলেও সেটা অল্প পরিমাণে করা ট্রাই করবো। এই যে কথাগুলো বললাম এগুলো শুধু বললেই হবে না মুখে, সেগুলো আবার জনগণের মাঝে সেটা প্রচার করতে হবে যে হ্যাঁ এই কাজগুলো করা যাবে আর এই কাজগুলো করা যাবে না। শিল্প কারখানার বজ্র নির্গত করার সময় এদের রাসায়নিক ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। যে আমরা একটু আগে ইটিপি এর কথা বলছিলাম, তাই না? তাহলে ইটিপি এর মাধ্যমে সেই তার ক্ষতির মাত্রাকে কমিয়ে দেন তারপরে যদি আমরা অন্য কোথাও ফেলতে চাই সেগুলো আমাদের তারপরে করতে হবে। আর 9 নম্বর বলছে জমিতে রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার সীমিত করতে হবে। খুবই ভালো একটা কথা বলছে। আমরা অনেকেই যেটা ভাবি যে কৃষি জমিতে বেশি সার বা বেশি কীটনাশক প্রয়োগ করা মানেই কিন্তু বেশি ফসল বা ভালো ফলন, এটা আমরা আশা করি, কিন্তু ব্যাপারটা আসলে তা না। তোমার প্রত্যেকটা জমির সাথে একটা পরিমাণ মতো একটা সার বলো বা রাসায়নিক পদার্থ বলো সেগুলো একটা পরিমাণ মতো রাখতে হবে, ঠিক আছে? উপযুক্ত উপায়গুলো বাস্তবায়ন করতে পারলে পানির উৎসে দূষণ অনেকাংশে কমানো যাবে এবং এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। এটা আসলে আমরা মনে করতেছি যে এই সকল দিক যদি আমরা একটু খেয়াল রাখতে পারি আমরা এই থেকে সহজে কি করতে পারবো, রক্ষা পেতে পারবো। পানি দূষণের হাত থেকে আমরা আমাদের পরিবেশকে বলো বা পানিকে বলো সেটা আমরা করতে পারবো। আচ্ছা, তো আমরা এবার আলোচনা করব বোতলজাত পানিকে কিভাবে বিশুদ্ধকরণ করা হয়। আমরা যে আমাদের ঘরের বাইরে যে বোতলজাত যে মিনারেল ওয়াটারগুলো কিনে খাই সেগুলো আসলে কিভাবে প্রসেসটা করা হয় আমরা এখন সে সম্পর্কে জানবো। তো দেখো এখানে কি বলেছে যে বোতলজাতকরণ কারখানায় পানিতে বিদ্যমান বিভিন্ন ধরনের রোগ জীবাণু ধ্বংস করে সাধারণত ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করা হয়। একটা প্রসেসের নাম, পানি বিশুদ্ধকরণের একটা বিশেষ প্রসেসের নাম হচ্ছে ক্লোরিনেশন, ঠিক আছে? তো এই পদ্ধতিতে ক্লোরিন গ্যাস, ব্লিচিং পাউডার বা ক্লোরিনযুক্ত বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। আমরা জানি ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে এরকম CaOCl, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। তো দেখো এটার মধ্যে ক্লোরিন আছে। তো এরকম ব্লিচিং পাউডার বা আরো অন্য কোনো উপাদান যার মধ্যে ক্লোরিন আছে এর সাহায্যে পানিকে বিশুদ্ধকরণ করা হয়। আচ্ছা, এছাড়াও ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3, ওজোন গ্যাস দিয়েও অথবা অতি বেগুনি রশ্মি দিয়েও বোতলজাত পানির কারখানায় পানিকে জীবাণুমুক্ত করে বাজারজাত করা হয়। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ পানিতে জীবাণু থাকার সম্ভাবনা খুবই কম থাকে। অর্থাৎ আমরা যে ওজোন গ্যাস দিয়ে অথবা ক্লোরিন গ্যাস দিয়ে যে পানিকে বিশুদ্ধকরণ করি এই প্রক্রিয়ায় পানিতে জীবাণু থাকার সম্ভাবনা খুবই কম, মানে থাকে না বললেই
চলে। আচ্ছা, গেল এটা। এবারে যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কাকে নিয়ে কথা হচ্ছে, নদীর পানি দূষণের কারণ কি। নদীর পানি নানান কারণে দূষিত হতে পারে, তবে এই নদীর পানি কিন্তু খুব বড় একটা ইফেক্ট রাখে, মানে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় একটা ইফেক্ট রাখে। তো আসো আমরা এখন সেই সম্পর্কে একটু জানি। তো শুরুতেই তোমাকে বলতেছে যে নদী, নালা, খালবিল, পুকুরের পানি দূষিত হলে টাইফয়েড, জ্বর, কলেরা, আমাশয় ইত্যাদি হতে পারে। এমনকি এখান থেকে হেপাটাইটিস বি ভাইরাস এটাও কিন্তু হতে পারে। তো এখন প্রধান কয়েকটা কারণ এখানে দেখাচ্ছে। 1 নম্বর কারণ হচ্ছে এইটা, পানিতে ফসফেট এবং নাইট্রোজেন খুব বেড়ে গেলে তা প্রচুর শ্যাওলা জন্মাতে সাহায্য করে। এই শ্যাওলাগুলো যখন মরে যায় তখন পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ফলে অক্সিজেন স্বল্পতা দেখা যায় এবং মাছ সহ অন্যান্য যে প্রাণী আছে সেগুলো মারা যায়। তার মানে একটা প্রধান কারণ, আমরা পানিতে ফসফেট এবং নাইট্রোজেন গ্যাস আমরা পানিতে নির্গমন করি, শ্যাওলা জন্মে, ওই শ্যাওলাগুলো মরে গিয়ে পানির দ্রবীভূত অক্সিজেনকে নিঃশেষ করে ফেলে, শেষ করে ফেলে, তখন সেখানে অক্সিজেন স্বল্পতার কারণে এই প্রাণীগুলো মারা যায়। বিভিন্ন অজৈব পদার্থ যেমন অ্যাসিড, ক্ষার, লবণ পানিতে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীর জন্য ক্ষতিকর। এই সকল কারণে আমরা যদি তেজস্ক্রিয় পদার্থ যেরকম ইউরেনিয়াম, থোরিয়াম, সিজিয়াম, রেডন ইত্যাদি যদি পানিতে নিক্ষেপ করি বা পানিতে ফেলে দিই, সেটাও পানির জন্য হুমকি স্বরূপ এবং এগুলো পানির মারাত্মক লেভেলের ক্ষতি করে। তেজস্ক্রিয় পদার্থসমূহ জীবদেহে নানা প্রকার ক্যান্সার, শ্বাস প্রশ্বাসজনিত রোগ সৃষ্টি করে। এছাড়াও পানিতে বিদ্যমান ক্ষতিকর ধাতব পদার্থ মানবদেহে নানাবিধ রোগের কারণ হতে পারে। তার মানে ওভারঅল কথা হচ্ছে, আমরা পানিতে নানান রকম ময়লা আবর্জনা ফেলি, এটা একটা কারণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পানিতে যদি নাইট্রোজেন এবং ফসফেট নিক্ষেপ করা হয়, এটা ফসফেট এবং নাইট্রোজেন শ্যাওলার পরিমাণ বৃদ্ধি করে ওই শ্যাওলা দ্রবীভূত অক্সিজেনকে খেয়ে ফেলে, ফলে ওই অক্সিজেনের অভাবে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী মারা যায়। এছাড়াও যদি আমরা কখনো শিল্প কারখানা, মানে যদি এমন কোনো শিল্প কারখানা থাকে যেটা নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে, ওইখানে তারা কি করে, বিভিন্ন ইউরেনিয়াম তারপর সিজিয়াম সহ বিভিন্ন যে পদার্থসমূহ আছে এগুলো ওই পানির মধ্যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেয়, ফলে সেই কারণে পানির মাছ সহ অন্যান্য যে জলজ প্রাণী আছে সেগুলো মারা যায়। তাহলে এই সকল কারণে কিন্তু নদীর পানি সহজে কি হতে পারে, দূষিত হতে পারে। আচ্ছা, গেল একটা পয়েন্ট। এবারে আসো আমরা একটা কথা বলবো পানির ধর্ম নিয়ে। তো পানির ধর্ম বলতে কিন্তু দেখো আমাদের শুরুতেই একটা পর্বে পানির ধর্ম নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এবারে আসো আমরা এখন এখান থেকে একটু বিস্তারিত জানি। পানি যখন কঠিন অবস্থায় থাকে তখন সেটাকে বলি আমরা বরফ। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 99.98 ডিগ্রি সেলসিয়াস, বাট আমরা সেটাকে রাউন্ড ফিগারে 100 ডিগ্রি সেলসিয়াস বলি। তো এইটা পানি কীরকম, স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন একটা পদার্থ এবং পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সব থেকে বেশি থাকে। 4 ডিগ্রি সেলসিয়াস মনে রাখতে হবে, এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সব থেকে বেশি এবং সেটি হচ্ছে 1 গ্রাম সিসি বা 1000 কেজি মিটার কিউব। মানে তুমি গ্রাম সিসিতে বললে হচ্ছে 1 আর কেজি পার মিটার কিউবে বললে 1000। আমাদের ঘনত্বের বিভিন্ন ইউনিট রয়েছে, 1000 কেজি পার মিটার কিউব অথবা 1 গ্রাম পার সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার, ঠিক আছে? সো এইভাবে আর কি। ওকে, দেন বেশিরভাগ অজৈব যৌগ অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। পানির একটা বিশেষ ধর্ম হচ্ছে সে অন্যকে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে। এজন্য পানিকে খেয়াল করো, এজন্য পানিকে কি বলা হয়, সর্বজনীন দ্রাবক বলা হয়। পানিকে আমরা সর্বজনীন দ্রাবক বলি। পানি একটি উভধর্মী পদার্থ, অর্থাৎ কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করে। তো মানে পানি আমরা উভধর্মী না বলে আমরা ভালোভাবে বলতে পারি পানি একটি নিরপেক্ষ পদার্থ। নিরপেক্ষ পদার্থ কেন? কারণ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যেই নিরপেক্ষ পদার্থ তৈরি হয়, দুইটা জিনিস, একটা হচ্ছে লবণ, একটা হচ্ছে পানি। তাহলে অ্যাসিড এবং ক্ষারের নিরপেক্ষতার একটা প্রমাণ হচ্ছে পানি, যে সেখান থেকে আমরা পানি তৈরি করতে পারি। সাধারণত অ্যাসিডের উপস্থিতিতে পানি ক্ষার হিসেবে আর ক্ষারের উপস্থিতিতে পানি অ্যাসিড হিসেবে কাজ করে। তবে বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ, অর্থাৎ এর পিএইচ এর মান 7। মানে পানি যদি বিশুদ্ধ হয় তখন এর পিএইচ এর মান কত হবে, 7। আর যদি বিশুদ্ধ না হয় তখন এটা হয়তো 7 থেকে কম হলে তখন আমরা তাকে অম্লীয় বলবো, 7 থেকে বেশি হলে তখন আমরা তাকে ক্ষারীয় বলবো, এইভাবে আর কি। বৃষ্টির পানি কিছুটা অম্লীয় থাকে, এর পিএইচ এর মানে 7 না, 7 থেকে কম 6 পয়েন্ট এরকম সামথিং থাকে আর কি। আচ্ছা, গেল এটা। এবারে যাচ্ছি আমরা পরবর্তী অংশ এবং সর্বশেষ অংশে। দেখো কি বলতেছে, সর্বশেষ অংশে বলতেছে যে নদী রক্ষায় করণীয় কি, নদী রক্ষায় আমরা কি কি কাজ করতে পারি। তো প্রথম কথা হচ্ছে নদীর আশেপাশে কলকারখানা সরিয়ে নদী থেকে দূরে স্থাপন করতে হবে। দেখো কলকারখানাগুলো কিন্তু তাদের ময়লা আবর্জনা সবসময় নদীতে ফেলে। আমাদের বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর অবস্থা এরকম করুন কেন? কারণ ঢাকায় বুড়িগঙ্গার তীরে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে, যারা তাদের ময়লা আবর্জনাগুলো সরাসরি ডাম্প করে নদীতে ফেলে দেয়। তো এটা আসলে ঠিক না, এটা দূরে সরাতে হবে।
শিল্প কারখানার বজ্র সরাসরি নদীতে না ফেলে বজ্র পানির পরিশোধন, যে ইটিপি এর কথা বলেছিলাম আমরা, আমরা ইটিপি প্রসেসের মাধ্যমে যাব বা ইটিপি হয়ে দেন আমরা সেটা নদীতে ফেলবো। 3 নাম্বার দেখো, জলাভূমি ভরাট করে আবাসন এলাকা শপিং মল তৈরি করা যাবে না। কখনো নদীর, আমরা অনেক সময় যেই কাজটা করি যে নদীর তীরে আমরা বেড়ি বাদ দিয়ে সেখানে বালু ভরাট করে সেখানে বিল্ডিং কারখানা তৈরি করি, তো এটা করা যাবে না। জলাভূমি ভরাট করে এই শপিং মল তৈরি করা যাবে না। আচ্ছা, কৃষি জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবস্থা করা। আমরা রাসায়নিক সার দেই কৃষি জমিতে, বাট উচিত হলো জৈব সারটা বেশি দেওয়া। জৈব সারটা মাটির ক্ষতি করে না, কিন্তু রাসায়নিক সার যখন অতিরিক্ত হয়ে যায় তখন এইটা আবার বৃষ্টির পানি বা জোয়ারের পানি সাথে মিশে নদীর পানিটাকে দূষিত করে। তো সেই ক্ষেত্রে জৈব সার দেওয়াটা সব থেকে ভালো। বাট একান্ত যদি না পারি, অজৈব সার যদি আমাদেরকে দিতেই হয়, তখন সেটা আমরা মাটির হিসাব করে আমরা পরিমাণ মতো দিব, আমরা বেশি পরিমাণে দিব না। আচ্ছা, 5 নাম্বার, কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার কমানো। আর 6 নাম্বার, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্ষতিকর পদার্থের ব্যবহার কমানো। সো এই যে পয়েন্টগুলো এখানে বলেছে, আমরা এই পয়েন্টগুলো যদি মেনটেন করতে পারি বা ফলো করতে পারি, তাহলে আমরা এখান থেকে কিন্তু ভালো একটা পানিকে একটা দূষণমুক্ত করার ক্ষেত্রে ভালো কিছু পদক্ষেপ এখান থেকে আমরা বেছে নির্ধারণ করতে পারবো। ওকে, তো তাহলে আমাদের এই পর্বে আমরা আসলে পানি দূষণের যেই প্রভাব, সেই দূষণটাকে কীভাবে রোধ করা যায়, কীভাবে জনসচেতনতা বৃদ্ধি করা যায়, এই রিলেটেড টপিকগুলো এই পর্বে আমরা আলোচনা করেছি, যেটা আমি আশা করেছি তোমাদের মধ্যে খুব সহজভাবে এটা বুঝতে সাহায্য করেছে। তো আজকে এই পর্যন্তই। নতুন পর্বে আবার তো আমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।